ফ্রেন্ডস, আগের দিন কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন এবং তার সঙ্গে যে ফর্মাল চার্জ সমযোজী যৌগ যেখানে সমযোজী বন্ধন তৈরি হয়ে আছে সেক্ষেত্রে যে ফর্মাল চার্জ প্লাস মাইনাস আমরা দেখতে পাই, সেটা কেন দেখতে পাই সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবং আগের দিন আমরা কার্বনেট আয়ন নিয়ে আলোচনা করেছি। ক্লিয়ার? তাহলে আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, সাপোজ কার্বন এবং অক্সিজেন, ঠিক আছে, তার ভেতর কার্বন মনোক্সাইড ফর্ম করে। ঠিক, তাহলে এদের ক্ষেত্রে আমরা কার্বনের কটা বাইরের কক্ষে ইলেকট্রন আছে? চারটে। ভ্যালেন্স ইলেকট্রন কার্বনের হচ্ছে 4, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টি বাইরের কক্ষে ইলেকট্রন। তাহলে সেটা এবার এদের ভেতর যদি তিনটে বন্ড ফর্ম হয়, তাহলে এদের ভেতর বন্ড ফর্ম করলাম তিনটে, তাহলে এই কার্বনের উপর ফর্মাল চার্জ কি হবে আর অক্সিজেনের উপর ফর্মাল চার্জ কি হবে? যদি কার্বন এবং অক্সিজেনের ভেতরে তিনটে বন্ড ফর্ম করে, ঠিক আছে, তাহলে এই মতো অবস্থায় তাহলে দেখো তোমরা নিজেরাই শিখে গেছো যে ফর্মাল চার্জ মানে একটা ইলেকট্রন এক্সট্রা এসছে। ঠিক, তার জন্য কি ফর্মাল চার্জ তৈরি হবে? নেগেটিভ, 1 নেগেটিভ। একটা ইলেকট্রন কম, অর্থাৎ প্রোটন সংখ্যা কাউন্টটা ইলেকট্রনের সাপেক্ষে 1 বেড়েছে, ন্যাচারালি একটা ফর্মাল চার্জ তৈরি হবে পজিটিভ। তাহলে এদের ক্ষেত্রে দেখি ব্যাপারটা, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন বাইরের কক্ষে ইলেকট্রন আছে 4টে, 3টে বন্ধনে কাজে লেগেছে আর একটি পড়ে আছে। অক্সিজেনের ক্ষেত্রে যদি ইলেকট্রন দেখি, অক্সিজেনেরটা যদি আমি অন্য কালার করে লিখি তাহলে বুঝতে পারবে। অক্সিজেনের 3টে এখানে কাজে লেগেছে, বাইরে পড়ে আছে কটা? 3টে ভ্যালেন্স ইলেকট্রন। এবার দেখো গল্পটা, এবার আমরা দেখব যে এদের যে অষ্টক সেটা পূর্তি হয়েছে কি হয়নি। তাহলে আমার তো অ্যাকচুয়ালি ফর্মাল চার্জ যেটা তৈরি হয়েছে সেটা তো এমনি হয় না, একটা কম্পাউন্ড ফর্ম করলো, একটা মলিকুল ফর্ম করলো, সেটা স্টেবিলিটি আনতেই হবে। তাদের অষ্টক পূর্ণ না হলে বা ডাবলেট না হলে, আমরা 2-এর কথা বাদ দিলাম, ছোট ছোট অ্যাটমের কথা বাদ দিলাম, বাদ বাকি 8টা আমি কাউন্ট করে নেব, তাতে ফর্মাল চার্জ তৈরি হয়েছে মানে সেইভাবে সে স্টেবিলিটি গেইন করেছে, আদারওয়াইজ কম্পাউন্ড মলিকুল ফর্ম হতো না। তাহলে একটা অণু যদি তৈরি হতে হয়, তাকে তার ইলেকট্রনগুলোকে সেই হিসাবে রিঅ্যারেঞ্জমেন্ট করে নেবে, ঠিক আছে, যাতে তাদের অষ্টক পূর্ণ হয়। তাহলে এক্ষেত্রে কার্বন এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ক্ষেত্রটা কি হবে, ঘটনাটা কি দাঁড়াবে? কার্বনের ক্ষেত্রে দেখো বাইরে কক্ষে 4টে আছে আর অক্সিজেনের কাছ থেকে 3টে নিয়েছে, ন্যাচারালি কি হবে? কার্বনের হলো 7টা, এখনো একটা বাকি। অবভিয়াসলি তুমি বলবে যে তাহলে একটা ইলেকট্রন কিন্তু এক্সট্রা দরকার, তাহলে সেই একটা ইলেকট্রন নিশ্চয়ই তার কাছে এসছে, এক্সট্রা ইলেকট্রন আছে, তাই তো? ন্যাচারালি আরেকটা এক্সট্রা ইলেকট্রন থাকা মানে তার একটা চার্জ ডেভেলপ করলো নেগেটিভ। তাহলে কার্বনের ওপরে অবশ্যই একটা নেগেটিভ চার্জ রয়েছে। অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি আমি, যে অক্সিজেনের ক্ষেত্রে তার বাইরের কক্ষে আছে 6টি, আরও 3টি কার্বনের কাছ থেকে নিয়েছে, ন্যাচারালি হয়ে গেল 9টা। দিস ইজ নট পসিবল। তাহলে সেটা যদি না পসিবল হয়, তাহলে কি হিসাবে এরা করতে পারে, কোন ফর্মে এরা থাকতে পারে? যদি এদের একটা ইলেকট্রন কম থাকে, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, কাটা, তাহলে এখানে একটা কি হয়ে গেল? পজিটিভ। তাহলে দিস ইজ এ স্টেবল মলিকুল উইথ দ্য ফর্মাল চার্জ। এই ফর্মাল কার্যকারী আধারণের মাধ্যমে আমি বুঝতে পারলাম এটা সম্ভব। দুজনেরই অষ্টক পূর্তি হয়ে গেছে। কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বনের ক্ষেত্রে 2টো, আর এদিকে 6টা, 3 আর 3 6, আর 2 কটা হলো? 8টা। অক্সিজেনের দিকে তাকাও, 3 আর 3 6, বাইরের কক্ষে আছে 2টো, 8টা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু এদের মাথায় কি ফর্মাল চার্জ আসবে সেটাও কিন্তু আমরা নিজেরাই হিসেব করে বার করে নিতে পারি। কিসের মাধ্যমে? অষ্টকের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি ফর্মুলা? এর পেছনে কি কোনো ফর্মুলা কি আছে, যে যদি আমাদের কোনো এরকম স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার যদি দিয়ে দেয়, সেখান থেকে ফর্মাল চার্জ বার করতে পারবো? বলে ফর্মুলার প্রয়োজন কোথায়? তার কারণ আমরা দেখেই তো আমরা বুঝতে পারছি যে ঘটনাটা কি ঘটেছে।
তাহলে আমরা নিজেরাই ফর্মাল চার্জ তৈরি করতে পারবো। আর ফর্মুলার ক্ষেত্রে যদি বলি, তার মানে এই যদি তোমাকে এরকম ভাবে যদি ফর্মাল চার্জ অর্থাৎ এদের ওপরের কি আধান রয়েছে এটাকে যদি না দিয়ে থাকে, অর্থাৎ যদি এটাকে আমি অমিট করে দিলাম, যে আমি কোনো ধরনের দিলাম না, আমি জাস্ট এই স্ট্রাকচারটা ডট স্ট্রাকচারটা দিয়ে দিলাম, এবার বললাম যে কার্বনের মাথায় কি হবে, অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ কি হবে, সেক্ষেত্রে আমরা বলবো যে ফর্মাল চার্জ কার্যকারী আধান ইজ ইকুয়াল টু কি বলছে, ধরো এটা হচ্ছে কার্বন, তাহলে একটা যে কোনো পরমাণুটির মোট যোজক ইলেকট্রন সংখ্যা। তাহলে যোজক ইলেকট্রন আমরা পেয়ে যাব, ঠিক আছে, মাইনাস কি মাইনাস করব, নিঃসঙ্গ লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের যে ইলেকট্রন পেয়ার আছে, ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা মাইনাস, তার সঙ্গে কি বিয়োগ দেব হাফ অফ কার অর্ধেক, সেটা হচ্ছে বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা। মানে ব্যাপারটা কেমন এখানে দাঁড়িয়েই দেখছি, ধরো ফর কার্বনের ক্ষেত্রে ফর্মাল চার্জ কি হবে আমরা নিজেরাই বুঝতে পারছি, কার্বনের ক্ষেত্রে একটা পজিটিভ চার্জ হবে। বলে কেন, 3 আর 3 6 আর 2 8টা আছে, কার্বনের ক্ষেত্রে যেহেতু বাইরের কক্ষে কটা ইলেকট্রন, বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, 3টে বন্ধনে আছে, আর একটা থাকার কথা সেখানে 2টো আছে, ন্যাচারালি একটা ইলেকট্রন বেশি আছে, একটা ইলেকট্রন বেশি থাকা মানে মাইনাস, কারণ আছে কটা, আছে 5টা বাইরের কক্ষে। এবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স ইলেকট্রন থাকার কথা 6টা, আছে কটা, বন্ধনে 3টে আর 2টো 5টা, একটা কম আছে -1, একটা কম আছে, তার জন্য একটা ইলেকট্রন কম থাকা মানে একটা ফর্মাল চার্জ পজিটিভ হয়েছে। আর এর ক্ষেত্রে 4টে থাকার কথা, আছে কটা দেখো কার্বনের ক্ষেত্রে 1 2 3 4 5 4 +1, একটা ইলেকট্রন বেশি, তার মানে একটা মাইনাস। তাহলে সেইটাই ফর্মুলা। অনেকে বলবে এটা কেন করাচ্ছে, কারণ বইয়ে আমি দেখেছি, তোমাদের যে বইগুলো তোমরা পড়ো সেখানে ফর্মুলাটা দেওয়া আছে, তখন বলবে যে স্যার এই ফর্মুলাটা কি বুঝতে পারলাম না, সেই জন্য জাস্ট পড়ে দাও। দেখো ব্যাপারটা একই দাঁড়াবে, কার্বনের ফর্মাল চার্জ দেখো, তাহলে কার্বনের ফর্মাল চার্জ, তাহলে এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে কার্বনের ক্ষেত্রে দেখো ফর্মাল চার্জ সমান পরমাণুটি যোজক ইলেকট্রন, কার্বনের যোজক ইলেকট্রন কটা, কার্বনের তোমার যোজক ইলেকট্রন বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 4টে যোজক ইলেকট্রন 4টে। কম্পাউন্ড দেখা, মলিকুল দেখা দরকার নেই কি দিয়েছে, বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন যোজক ইলেকট্রন, মাইনাস এবার ওই অণুটার দিকে তাকাও, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে মোট ইলেকট্রন সংখ্যা কটা, 2টো দেখতে পাচ্ছি, মাইনাস হাফ অফ কি বলেছে, এবার বলেছে বন্ধন জোড়ে কটা ইলেকট্রন, তাহলে বন্ধন জোড়ে দেখো 1 2 3 4 5 6 মোট 6টা ইলেকট্রন, তাহলে এটা হয়ে গেল 3 সমান 4 - 5 = -1, দেখো বেরিয়েছে -1। একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে দেখো, তাহলে অক্সিজেনের যোজক কক্ষে কটা থাকে, 6টা ইলেকট্রন, মাইনাস এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা দেখতে পাচ্ছি, 2টো, মাইনাস অফ হাফ অফ বন্ধন জোড় কটা আছে, অক্সিজেনের ক্ষেত্রেও 3টে বন্ড আছে মানে 6টা, মোট ইলেকট্রন বন্ধন জোড়ে 6টা, তার মানে 6, এটা কেটে গেল 3, 6 - 5 = +1, দেখো অক্সিজেনের +1 হয়েছে। তাহলে আমরা ফর্মুলার ভেতরে যাই, বা এমনিও যদি আমি আমার সাধারণ ভাবে, যদিও ফর্মুলা দিয়ে সবসময় করতে হবে না, জাস্ট দেখানোর জন্য ফর্মুলা, তোমাদের নিজেদেরই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। কিভাবে সেটা আমি ভালো করে শিখিয়ে দিলাম। বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, যোজক ইলেকট্রন দেখে নেবে, যোজক ইলেকট্রন যে কটা আছে
তার থেকে এক্সট্রা ইলেকট্রন হয়ে গেছে কিনা সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এক্সট্রা যে কটা ইলেকট্রন হবে ততগুলো মাইনাস, যতগুলো কম হবে ততগুলো প্লাস। এইবার দেখো এই প্লাস মাইনাস ফর্মাল চার্জের ব্যাপারটাকে আমি বলেছি না যে বিল্ডিং ব্লক, অর্থাৎ প্রত্যেকটা ইট, কেমিক্যাল বন্ডিং, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা রসায়নের ক্ষেত্রে দেখব প্রত্যেকটা জায়গায় কেমিক্যাল বন্ডিং, অর্থাৎ যতক্ষণ না মলিকুল ফর্মেশন না হচ্ছে, মলিকুলার ফর্মেশন কি করে হচ্ছে জানছি, ততক্ষণ কিছুই হবে না। দেখো অর্গানিক কেমিস্ট্রি যদি আমি দেখি, সেখানে পরতে পরতে বুঝতে হলে এই ধরনের ফর্মাল চার্জ, কেমিক্যাল বন্ডিং বারে বারে কাজে আসবে, না হলে বুঝতেই পারবে না যে কেমিক্যাল রিঅ্যাকশনস কি করে হচ্ছে, অর্গানিক রিঅ্যাকশন। অর্গানিক কেমিস্ট্রি তোমার একটা মেজর রোল প্লে করে ক্লাস 12 এর জন্য, অতএব সেটাকে আগে ভালোভাবে শিখতে হবে। সেক্ষেত্রেও তোমার দেখো কেমিক্যাল বন্ডিং এর এই ফর্মাল চার্জের কনসেপ্ট কিভাবে কাজে লাগছে আমরা দেখে নিই একটু। ধরো একটা মলিকুল রয়েছে সি ডাবল বন্ড এন, ঠিক আছে, ইথিলিন, ঠিক। এবার বুঝতেই পারছো তোমরা, যেহেতু কেমিক্যাল বন্ডিং এ একটা মলিকুল তার লেখা শিখে গেছে, তখন বুঝতেই পারছো যে কার্বনের বাইরে কক্ষে 4টে ইলেকট্রন, ধরো 1 2 3 4, এরও বাইরে কক্ষে 4টে, 4টেই কিন্তু বন্ধন তৈরি করে আছে, দুটো নিজেদের ভেতরে আর একটা করে হাইড্রোজেনের ভেতরে। ধরো দিস ইজ ফর হাইড্রোজেন, ক্রস চিহ্ন দিচ্ছে, হ্যাঁ, ক্রস, এই 4টে হাইড্রোজেন। ন্যাচারালি এটা একটা অণু তৈরি করে আছে, ইথিলিন অণু, ঠিক আছে। এইবার ধরো অনেক সময় আমরা দেখি যে বন্ধনকে ভাঙতে দেখি, এটা দেখবে বন্ধনকে ভাঙতে দেখি, পার্মানেন্টলি ভাঙা। পার্মানেন্টলি ভাঙা মানে কি, সরি ভুল কথা, টার্ম ইউজ করা ভুল হলো, যে একটা বন্ধন ভাঙা হলো কিন্তু সেটা টেম্পোরারি ভাঙলাম, মানে দরকার পড়েছে তাই ভাঙবো। ধরো এই নিচের একটা বন্ধনকে আমি ভাঙবো, ঠিক। এবার এই বন্ধনটা ভাঙলে, কেন ভাঙবো, দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, দিস ইজ এ টেম্পোরারি এফেক্ট। এবং কোনো একটা কেউ এসছে অতিথি, তাকে তার সঙ্গে আমার যোগাযোগ স্থাপন করব, যার জন্য এই মলিকুলের একটা বন্ধনকে ভাঙতে হবে। এবার এইটা কেন এখানে কাজে বলছি, তার কারণ ফর্মাল চার্জ, এই কার্যকারী যে আধান, সেটা কিন্তু এখানে কাজে লাগবে। এবারে কিভাবে, তাহলে যে কোনো একদিকে ভাঙলাম, ভাঙলে কি হবে, এই যে দুটো ইলেকট্রন রয়েছে এটাকে বলি বন্ধন জোড় ইলেকট্রন, ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে কার্বনে আর কোনো এক্সট্রা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার ইলেকট্রন পড়ে নেই। তাহলে এবার এর ক্ষেত্রে যদি দেখা যায় যে এই বন্ধন জোড় ভাঙার পর তারা তো উবে যাবে না, কোনো একটা কার্বনের চলে যাবে, নয় বন্ধনটা ভাঙা মানে কি, যে কোনো হয় এদিকে বা এদিকে শিফট হয়ে যাওয়া, কিসে, ওই ইলেকট্রনগুলো। তাহলে এবার যদি একটা পড়ে থাকলো বন্ধন, হাইড্রোজেন রয়েছে, দেখো এখন একটু এই সঙ্গে সঙ্গে দেখে নাও, দেখবে পরবর্তীকালে বুঝতে কত সুবিধা হবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল, একটা বন্ধন আছে, আরেকটা বন্ধন ভেঙে গেছে, এবার তার যে ইলেকট্রন, ধরো আমি এই দিকে নিলাম, তাহলে এই দিকে কার্বনের যে দেখো অলরেডি বন্ধনে ইলেকট্রনগুলো আছে, আগে হাইড্রোজেনের একটা করে আছে, এগুলো তো আছে। এবার এই বন্ধন যেটা ভাঙলো, ভাঙার পর এই যে দুটো বন্ধন জোড়, এই ইলেকট্রনটা নিজের, আরেকটা বন্ধন ভাঙার ফলস্বরূপ আরেকটা ইলেকট্রন জোড় এখানে চলে এসছে। আমি কেন বলছি, কারণ আমি ধরো আমি দেখা যে কোনো দিকে ভাঙতে পারে, নট নেসেসারি, এর যে কন্ডিশন, দিস ইজ এ সিমেট্রিক্যাল মলিকুল, দুদিকে একই রকম দেখতে, যে কোনো দিকে যেতে পারে, ফাইন। তাহলে এদিকে যদি ভেঙে আসে, এটাকে যদি আমি মুছে দিই, ফাইন, তাহলে মুছে দিলে কি হবে, এদিকে এলো, তাহলে একটা হচ্ছে আমার যেটা ওর ছিল, একটা এক্সট্রা এসছে। ন্যাচারালি আমরা ফর্মাল চার্জে শিখেছি যে এখানে একটা মাইনাস আধান তৈরি হলো, আর যার কাছ থেকে গেল, অর্থাৎ এর একটা নিয়ে পালিয়েছে, ফলে একটা ইলেকট্রন চলে যাওয়া মানে এখানে একটা ফর্মাল চার্জ প্লাস তৈরি হলো। তাহলে বুঝতে পারলে তোমরা যে ফর্মাল চার্জ, কার্যকারী আধান কিভাবে তৈরি হয়, এবং তার জন্য যে ফর্মুলেশন, অর্থাৎ এখনো ফর্মুলা যদি থাকতে পারে সেটা কিন্তু বলে দিলাম। তাহলে এইবার এরকম তোমরা যে কোনো প্র্যাকটিস করতে পারো, ধরো O3, ঠিক, তাহলে অক্সিজেন,
ডাবল বন্ড অক্সিজেন অক্সিজেন। তাহলে এরকম একটা অবস্থায় দাঁড়ালে এদের ভেতর ফর্মাল চার্জ কি ডেভেলপ করতে পারে? ঠিক আছে, এই অবস্থায় দাঁড়ালে এর ভেতর কি, দেখো নিজের থেকেই করতে পারবে উইদাউট ফর্মুলা। যদি আমি দিয়ে দিই ধরো, তাহলে অক্সিজেনের বাইরে কক্ষে আছে, দেখো অক্সিজেন বন্ধনে দুটো ইলেকট্রন কাজে লেগেছে, এর বন্ধনে দুটো ইলেকট্রন কাজে লেগেছে, এখানে একটা কাজে লেগেছে। তাহলে এর মাথায় কটা পড়ে থাকলো? এর মাথায় পড়ে থাকলো 1 2 3, তিনটে আছে, 1 2 3টে এক্সট্রা পড়ে থাকলো। ঠিক আছে, অক্সিজেনের এর মাথায় কটা পড়ে থাকলো? 1 2 3 4টে পড়ে থাকলো। এর মাথায় কটা পড়ে থাকলো? 1 2 3 4 5টা পড়ে থাকলো, আর একটা বন্ধনে লাগলো। তাহলে এই অবস্থায় যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এটাকে একটু ম্যাগনিফাই করি, ব্যাপারটাকে বেটার হবে। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, ঠিক। এবার ফর্মাল চার্জের গল্পটা কি হলো, অষ্টক দেখবো। দেখো এই অক্সিজেনটা দেখো, এটা ফর্মুলার মাধ্যমেও তুমি করতে পারো, যে ফর্মুলাটা শিখিয়ে দিয়েছি। অক্সিজেনের বাইরে কক্ষে আছে 6টা, 1 2 3 4 5 6, ঠিক। আর দুটো এখান থেকে শেয়ার করেছে, হয়ে গেছে 8টা। কোনো ফর্মাল চার্জের গল্প নেই এক্ষেত্রে। দেখো অক্সিজেনের ক্ষেত্রে বাইরে কক্ষে আছে 6টা, 1 2 3 4 5 6টা, ঠিক। এবার বন্ধনের গল্পটা দেখো, দুটো বন্ধন করার কথা, একটা এক্সট্রা বন্ধন করে বসে আছে, অর্থাৎ বাইরের কক্ষে 3টে, 4 5 6 7 8 9, 9টা মানে 8টা প্লাস 1, তার মানে একটা মাইনাস চার্জ। কি হয়ে গেল? একটা মাইনাস চার্জ। তাহলে কি হবে? 10টা। মানে 10টা, এটা আবার কি হলো স্যার? 9টা হয়ে আছে, আপনি 10টা করলেন, তাহলে অষ্টক তো পেরিয়ে গেল। বলে আমি ভুল করে করলাম। এইভাবে তোমরাও ভুল করে নিজেই সংশোধন করতে পারো। বলে কেন? বলে স্যার এটা দিস ইজ নট পসিবল। বলে কি কেন পসিবল নয়? কারণ অক্সিজেনের বাইরে কক্ষে আছে 6টা, 3টে বন্ধন করেছে, মানে আরো 3টে শেয়ার করেছে, হচ্ছে 9টা। কি করে সম্ভব? তাহলে সম্ভব যদি না হয়, তাহলে স্টেবিলিটি কি করে আসবে? যদি 8টা হয়, তার মানে এখানে অবশ্যই একটা পজিটিভ থাকবে। পজিটিভ থাকলে কি মানে তার একটা ইলেকট্রন কম হবে, তার মানে এবার স্টেবিলিটি চলে এলো। তাহলে কি করে এলো? 6টা 7টা 8টা, ফাইন। এবার এই এই অক্সিজেনটাকে দিকে তাকাও, বাইরের কক্ষে আছে 6টা, একটা বন্ধন করেছে। তাহলে বন্ধন যদি করে থাকে, তাহলে কটা হলো? 6টা 1 7টা, একটা ডেফিসিয়েন্সি আছে, তার মানে ওখানে একটা ইলেকট্রন কম আছে, কম লাগছে, তার মানে একটা ইলেকট্রন অবশ্যই এখানে শিফট হয়ে এসছে এক্সট্রা, তার জন্য এখানে একটা মাইনাস। তাহলে এবার দেখো 1 2 3 4 5 6 7 8 শেয়ারিং হয়েছে, মোট 8টা। তাহলে ন্যাচারালি ফর্মাল চার্জ কি হবে সেটা নিজেরাই হিসেব করে বার করা যায়। ঠিক আছে, ফাইন। এই পার্টটা আমরা চুকিয়ে দিলাম। এইবার নেক্সট কাম টু, এইবার চলে এসো। এইবার আমরা যে এমনি অণু ফর্ম করলাম আর কি, বিভিন্ন ইলেকট্রন ডট স্ট্রাকচার, সেখানে কি কোনো ফর্মুলা আছে? সেখানে কোনো ফর্মুলা, আমাদের বইতে কিন্তু একটা ফর্মুলা আমরা দেখতে পাই। ঠিক আছে, ধরো HCN, ঠিক আছে, এই অণুটার ভেতরে তোমার কটা এদের ভেতরে বন্ধন, বন্ড কটা ফরমেশন হবে? ঠিক আছে, HCN এর ভেতরে কটা বন্ধন তৈরি হচ্ছে, কটা আমি সিঙ্গেল বন্ড, মানে কটা সমযোজী বন্ধন আমরা দেখতে পাচ্ছি। এবার যদি তুমি দেখো, নিজের থেকে যদি করি আমি, তাহলে কার্বনের বাইরের কক্ষে আছে 4টে ইলেকট্রন, নাইট্রোজেনের বাইরের কক্ষে আছে 5টা ইলেকট্রন, তাহলে নাইট্রোজেনের 5টা আর লাগবে 3টে, শেয়ার করলো, তাহলে নাইট্রোজেনের চাহিদা মিটে গেল। একটা লোন পেয়ার ইলেকট্রন পড়ে থাকলো। হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনের বাইরে কক্ষে আছে একটা, সে একটা বন্ধন করলে তার দুটো হলো হিলিয়ামের মতো, তার চাহিদা মিটে গেল, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় লোন পেয়ার ইলেকট্রন নেই। কার্বনের বাইরে কক্ষে 4টে,
আর চারটে দরকার, চারটে শেয়ার করে ফেলেছে, তিনটে নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেনের সঙ্গে, ন্যাচারালি তারও চাহিদা মিটে গেল। এর ক্ষেত্রেও কোনো লোন পেয়ার ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি না। এবার টোটাল কটা বন্ড ফর পেয়ার থাকবে, তাহলে এখানে মোট টোটাল বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন কটা? চারটে। এটা একটা জোড়, এটা একটা জোড়, এর তিনটে, এখানে একটা জোড়, চারটে বন্ড পেয়ার ইলেকট্রন। টোটাল লোন পেয়ার ইলেকট্রন কটা? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, জোড় কটা আছে? নাইট্রোজেনের উপর একটা, ওয়ান লোন পেয়ার। লোন পেয়ার কটা আছে? ওয়ান লোন পেয়ার। এবার এইটাই যদি ফর্মুলার মাধ্যমে করি, কি করে ফর্মুলা? ফর্মুলার পেছনে লজিক রয়েছে। ইউ ক্যান মানে yourself মানে একটা ফর্মুলা তৈরি করতে পারো, ঠিক আছে না? ফর্মুলা নিজেও তুমি ফর্মুলা তৈরি করতে পারো। বলে কিরকম? বলে স্যার আগে দেখে নি। কি দেখবো? ধরুন টি মানে হচ্ছে মোট, টি হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা, যা মোট ইলেকট্রন সংখ্যা যা অণু গঠন করতে পারে। টোটাল ইলেকট্রন, মোট ইলেকট্রন সংখ্যা যা এই অণুটাকে তৈরি করতে পারে, অর্থাৎ অষ্টক পূর্তি। এখানে টোটাল ইলেকট্রন মানে হচ্ছে অষ্টক পূর্তি করতে যে পরিমাণ ইলেকট্রন দরকার। তাহলে সেটা যদি হয়, তাহলে এই সিএন এর ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে দেখো হাইড্রোজেনের কটা ইলেকট্রন দরকার? হাইড্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা যা অণু তৈরি করতে পারে, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা যেটা স্যাটিসফাইড হলে, যেটা তার চাহিদা পূর্ণ হলে একটা অণু তৈরি হয়। তাহলে হাইড্রোজেনের লাগবে দুটো, কার্বনের মোট লাগবে 8টা অষ্টকপূর্ত, নাইট্রোজেনের মোট লাগবে হচ্ছে 8টা। তাহলে টোটাল টি সমান হচ্ছে 2 + 8 + 8 = 16 আর 2 18টা। তাহলে এই 18টা ইলেকট্রন মোট এদের পূর্ণ করতে হবে। তাহলে এদের চাহিদা, টোটাল ইলেকট্রন যেটা এদের রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা চাহিদা রয়েছে পূর্ণ করতে হবে একটা অণু গঠন করতে গেলে, সেই টোটাল হচ্ছে 18টা ইলেকট্রনের চাহিদা রয়েছে। এইবার দেখো ভ্যালেন্সি, ভি মানে ভ্যালেন্সি, তাহলে মোট যোজক ইলেকট্রন সংখ্যা। তাহলে মোট যোজক ইলেকট্রন সংখ্যা যদি আমি বলি, তাহলে হাইড্রোজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? একটা। কার্বনের যোজক ইলেকট্রন কটা? কার্বনের যেহেতু 6টা ইলেকট্রন, মানে বাইরের কক্ষে আছে দুটো, প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে হচ্ছে 4টে, তাহলে যোজক ইলেকট্রন 4টে কার্বনের। আর নাইট্রোজেনের কটা? বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে 5টা, তাহলে 5টা। তাহলে মোট যোজক ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 10। তাহলে কটা দরকার? 18টা ফিল আপ করতে গেলে কটা ইলেকট্রন এক্সট্রা দরকার বলো? তাহলে মোট চাহিদা রয়েছে 18টা ইলেকট্রনের, যোজক ইলেকট্রন রয়েছে 10টা। তার মানে আমার একটা স্টেবল কনফিগারেশন যদি আনতে হয়, সেটাকে ধরো বি, বি দিয়ে আমরা লিখি, অর্থাৎ বন্ড। এই বন্ড তৈরি করতে হলে মোট কটা ইলেকট্রন দরকার? 18টা মোট দরকার, আছে বাইরের কক্ষে 10টা, লাগবে 8টা ইলেকট্রন। তাহলে বন্ড ফরমেশন করতে হলে কটা ইলেকট্রন দরকার? 8 ইলেকট্রনস প্রয়োজন। ক্লিয়ার? তাহলে 8টা ইলেকট্রন লাগবে। তাহলে 8টা ইলেকট্রনে, তাহলে বন্ধন জোড় কটা তৈরি হলো? বন্ধন জোড় 8টা ইলেকট্রনে বন্ড তৈরি হলে 8টা ইলেকট্রন লাগবে, তার মানে বন্ধন জোড় সংখ্যা হচ্ছে 8/2 = 4। তাহলে বন্ধন জোড় সংখ্যা হচ্ছে 4। তাহলে দেখো এক্ষেত্রে বন্ধন জোড় বন্ড পেয়ার 4টে বেরিয়েছে কি বেরোয়নি? বেরিয়ে গেছে। এইবার তুমি বন্ধন জোড় বাদ দিয়ে দাও না,
তাহলে বাইরের কক্ষে ভ্যালেন্স যেটা রয়েছে মাইনাস, মাইনাস যে বন্ড ফরমেশন করতে যতগুলো ইলেকট্রন লেগেছে, তাহলে এটা যদি করি 10 মাইনাস তার থেকে যদি 8টা বিয়োগ করে দিই, 10 মাইনাস ইজ ইকুয়াল টু 2। এই যে দুটো 2 ইলেকট্রনস, তাহলে বাইরের কক্ষে আছে 10টা, যোজক ইলেকট্রন সংখ্যা 10টা, বন্ধন তৈরি করতে ইলেকট্রন লেগেছে 8টা, কারণ 18টা রিকোয়ারমেন্ট ছিল, সেখান থেকে বিয়োগ করে দিয়েছি, তাহলে মোট ইলেকট্রন রিকোয়ারমেন্ট সেটা 18টা। যোজক ইলেকট্রন বাইরের কক্ষে রয়েছে 10টা, বিয়োগ করে দাও, ততগুলো আমার বন্ধন ইলেকট্রন লাগবে, তাহলে সেটা হচ্ছে 4টে, সেটা হচ্ছে 8টা ইলেকট্রন, তার মানে 4টে বন্ধন, 4টে জোড় মানেই 8টা, তাহলে 4টে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা। এবার এই বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা যতগুলো পেয়েছো, সেটাকে যদি এই যোজ্যতা থেকে বাদ দিয়ে দাও, তাহলে দুটো ইলেকট্রন এরা পড়ে থাকলো, এরা আছে বাইরের কক্ষে, ভ্যালেন্স শেলে রয়েছে, কিন্তু বন্ধন জোড়ে লাগছে না দুটো ইলেকট্রন, তার মানে এটাকে 2/2 যদি করে দাও সমান হচ্ছে 1 জোড়া। এই 1 জোড়া কি লোন পেয়ার ইলেকট্রন, তার মানে বন্ধন জোড় বলাটা ভুল, বন্ধন তৈরি করতে ইলেকট্রন যা লেগেছে সেটাই যোজক ইলেকট্রন থেকে বাদ দিলে যে কটা ইলেকট্রন পড়ে থাকছে সেটাই হচ্ছে লোন একাকী ইলেকট্রন, সেটাকে 2 দিয়ে ভাগ করলেই লোন পেয়ার অফ ইলেকট্রন পেয়ে যাবে। তাহলে এইভাবে যে আমরা নিজেরাই একটা ফর্মুলা তৈরি করতে পারি, যেটা হয়তো অনেক বইয়ে দেখবে এই ধরনের ফর্মুলা, যেখান থেকে আমরা বার করতে পারবো কটা বন্ধন জোড় তৈরি হয়েছে, কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। আর যেহেতু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমাদের কোনো ফর্মুলার দরকার নেই, ফর্মাল চার্জ বলো, বন্ধন জোড় কটা আছে, লোন পেয়ার কটা আছে, তোমরা নিজেরাই কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবে। ক্লিয়ার? বেশ, এইবার চলে আসি আর একটা কম্পাউন্ড লিখি তো, দেখি কেমন হয়। ধরো NH3 BF3, ঠিক আছে, এই মলিকুলটার দিকে তাকাই, NH3 BF3, এই মলিকুলটা দিকে যদি তাকাই, এর নাম কি বোরাজেন, ঠিক আছে, বা অ্যামোনিয়া বোরেন। তাহলে এই মলিকুলটা দিয়ে যদি তাকাই যে এদের ভেতর একটা বন্ধন তৈরি হয়েছে, তাহলে বন্ধনটা কিভাবে তৈরি হলো? ধরো এদের ভেতর যদি একটা সম্পর্ক করতে হয়, তাহলে এদের মাঝখানে একটা বন্ধন তৈরি করতে হবে, বলে স্যার ভেরি সিম্পল, মাঝখানে একটা বন্ধন করে দিন, ঝামেলা চুকে যাবে। এবার দেখা যাক ঝামেলা চুকছে কি চুকছে না। ঠিক আছে, ধরো NH3, তাহলে নাইট্রোজেনের দিকে তাকাই, নাইট্রোজেনের 7টা, 1s2 2s2 2p3। বাইরের কক্ষ দিকে তাকাও, 2s এ 2টো, তোমার 2p তে কটা আছে, 1 2 3। আমাদের সিম্পল লজিক, আমরা এখন জটিলতায় যাচ্ছি না। ঠিক আছে, ফাইন। বলবে স্যার নাইট্রোজেনের কাছ থেকে তো এরকম অর্ধপূর্ণ, আমরা তো জেনেছিলাম যে নাইট্রোজেনের যে ভ্যালেন্স শেল রয়েছে, সেই ভ্যালেন্স শেলে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধপূর্ণ অরবিটাল রয়েছে, ঠিক আছে, নাইট্রোজেনের। এবার যদি হাইড্রোজেনের দিকে তাকাই, 3টে হাইড্রোজেন, প্রত্যেকেরই 1s1, হাইড্রোজেন মানে 1s1, 1s এ একটা করে আছে, ঠিক আছে, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন আছে। ন্যাচারালি এদের ভেতর একটা করে তো বন্ধন তৈরি হবেই। আর যদি এদের ভেতর বন্ধন তৈরি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, হাইড্রোজেনের ক্ষেত্রে একটা আছে, তাহলে 1 2 3।
তাহলে নাইট্রোজেনের চাহিদা মিটে গেল, বাইরের কক্ষে 5টা, 3টে হাইড্রোজেন রয়েছে, আর হাইড্রোজেনের চাহিদা মিটে গেল। তাহলে এর যদি চাহিদা মিটে যায়, এর যদি অষ্টক পূর্ণ হয়ে যায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তাহলে এদের মাঝখানে এই বন্ধনটা কেন করতে যাবে? এরা কেন এই ধরনের বন্ধন করতে যাবে? বলবে স্যার তা তো ঠিক, এ কেন বন্ধন করতে যাবে এরকম? কারণ নাইট্রোজেন তো আমি লিখে ফেলেছিলাম এরকম, এর তো চাহিদা মিটে গেছে। এবার BF3 ক্ষেত্রে দেখি, BF3 এটার দিকে যদি তাকাই তাহলে কোনো ধরনের ক্লু পাওয়া যায় কিনা যে এর ক্ষেত্রে কি ব্যাপারটা ঘটছে। তাহলে বোরন যদি ভাবো 3টে ফ্লোরিন আছে, কত আছে? 3টি ফ্লোরিন রয়েছে। তাহলে বোরন কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ন্যাচারালি 5। ঠিক আছে, তার মানে 1s2 2s2 2p1, 1s2 2s2 2p1। তাহলে এটাকে আমরা বাইরের কক্ষে ইলেকট্রন যদি দেখি, 2s এ আছে দুটো, 2p তে আছে একটি। ঠিক আছে, বলে স্যার এবার 3টে ফ্লুরিনের কথা যদি বলেন, ফ্লুরিন কত? 9, 1s2 2s2 2p5। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে যদি আমি দেখি 2s ভর্তি, 2p যদি দেখি আমি 1 2 3 4 5, তাই এর তো একটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে। একটা সমযোজী বন্ধন তৈরি করার জন্য একটা আনপেয়ার ইলেকট্রন দরকার। ঠিক আছে, বিজোড় ইলেকট্রন দরকার আছে। বলে বোরনের ক্ষেত্রে কি হলো স্যার? বোরনের ক্ষেত্রে তো একটি আছে, তাহলে 3টি ফ্লোরিন BF3 কি করে ফর্ম করলো? বলে একটা উপায় আছে, যেটা আমরা পড়বো, এর পরের ধাপেই পড়বো, যে এরা 2s 2p, তার মানে যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ সেম, তার ভেতরে সাবশেল রয়েছে s এবং p, এবং সেখানে একটা 3 ডাইমেনশন স্পেস, যেখানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি, যেটাকে আমরা অরবিটাল বলি। তাই এদের ভেতর তো এনার্জি খুব কাছাকাছি, অতএব এই ইলেকট্রনটা যদি এখানে জাম্প করে দিই তাহলে কি হবে? যেটাকে আমরা এক্সাইটেড স্টেট বলি। তাহলে এর থেকে একটু রূপান্তর হয়ে এটা এরকম দাঁড়াবে, আর এটা এরকম দাঁড়াবে। তাহলে ঘটনাটা যদি এরকম হয়, যেটাকে আমরা এক্সাইটেড স্টেট বলি, যে এখান থেকে এই অবস্থায় এলো, খুব ভালো অবস্থায় রয়েছে এরা। বলে কেন স্যার? বলে এর 3খানা বেজোড় হয়ে গেছে, আর ফ্লোরিনের একটা বেজোড়, তাহলে তো সমস্যা মিটে গেল। তার মানে বোরনের ক্ষেত্রে যদি আমি লিখি যে একটা বেজোড়, আর আছে কটা বেজোড়? একটা বেজোড়, একটা বেজোড়, 3খানা বেজোড় পেয়েছি। আর ফ্লোরিন, তার যদি আমি শুধুমাত্র এইটাকে কনসিডার করি, এই অরবিটালটা দেখি, তাহলে ওর তো বাকিগুলো ধরো জোড়। ঠিক আছে, বাকিগুলো জোড় যা আছে, এই ফ্লোরিন, তাহলে এদের ভেতর বন্ধুত্ব হবে। আবার আরেকটা ফ্লোরিন, তার ভেতরও বন্ধুত্ব হবে। তাহলে এরকম 3খানা ফ্লোরিনের ভেতর বন্ধুত্ব হবে, কারণ 3টে ফ্লোরিনের একটি করে বেজোড় রয়েছে, ফ্লোরিনের অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। ভালো কথা, কিন্তু স্যার এই ফাঁকা জায়গাটার কি হবে? একটা অরবিটাল যেটা পুরো ফাঁকা, তার কি হবে? তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা বোরনের সঙ্গে 3টে ফ্লোরিন 3টে বেজোড়কে জোড় করলো, 3টে বন্ড তৈরি করলো, 3টে বন্ধন তৈরি করলো, কারণ ফ্লোরিনের একটা করে দরকার, কারণ ফ্লোরিনের বাইরে কক্ষে আছে 7টা, আর একটা দরকার 8টা হবে। আর বোরনের কি রয়েছে? বোরনের 3টে বেজোড় রয়েছে, ফিল আপ হলো, কিন্তু একটা ফাঁকা জায়গা পড়ে থাকছে। এটাই যদি আমরা দেখি কিরকম, বোরনের বাইরে কক্ষে কটা ইলেকট্রন? 3খানা ইলেকট্রন। তাহলে ফ্লোরিনের কটা? ফ্লোরিনের রয়েছে 7টা, ফ্লোরিনের রয়েছে একটা 7টা, ফ্লোরিনের রয়েছে 1 2 3 4 5 6 7। তাহলে এদের ভিতর যদি বন্ধন তৈরি হয়, তাহলে কি হলো? দেখো, এটা আমরা
বক্স ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি, একটু অ্যাডভান্স করে দেখাচ্ছি। ব্যাপারটা তো খুব সিম্পল লজিক, যে এদের ভিতর বন্ধন তৈরি হলো মানে ফ্লোরিনে আছে 7টা, একটা বোরনের 8টা, এরও চাহিদা মিটে গেল 8টা, এরও চাহিদা মিটে গেল 8টা, কিন্তু বোরনের হয়ে গেল 6টা, এর চাহিদা মিটলো না। এবং সেটাকে যদি একটু অ্যাডভান্স করে আমরা যদি একটু অ্যানালিসিস করি, যে এর একটা অরবিটাল এখনো ফাঁকা, ঠিক আছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে একটা ভর্তি, যেটা হচ্ছে লোন পেয়ার। তার মানে দুটোর ঘটনা আলাদা। তাহলে এবার এরা যদি পাশাপাশি আছে, যে নাইট্রোজেনের হাইড্রোজেন 3টে রয়েছে, তার একটা এক্সট্রা রয়েছে লোন পেয়ার, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, একটা এক্সট্রা রয়েছে বাইরের কক্ষে। আর বোরনের ক্ষেত্রে যখন দেখছি, যে বোরনের বাইরের কক্ষে 3টে অর্ধপূর্ণ আনপেয়ার ইলেকট্রন বন্ড করার পরে একটা পুরো ফাঁকা পড়ে থাকছে, অর্থাৎ দুটো এখনো দরকার অষ্টক পূর্ণ হওয়ার জন্য। an orbital is completely vacant। আর নাইট্রোজেনের ক্ষেত্রে একটা পেয়ার্ড অরবিটাল রয়েছে, তার মানে যেটা হচ্ছে লোন পেয়ার। তাহলে এইটা হচ্ছে সেই পেয়ার্ড অরবিটাল। আর বোরনের ক্ষেত্রে রয়েছে কি রয়েছে, এখানে একটা ফাঁকা রয়েছে, দ্যাট ইজ ভ্যাকেন্ট অরবিটাল। আর এর ক্ষেত্রে কি রয়েছে, একটা জোড়া অবস্থায় রয়েছে এক্সট্রা, যেটা বন্ধনে অংশগ্রহণ করেনি। আর বোরন ধরো BF এর সঙ্গে বন্ধন করার পরও একটা ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, এর ক্ষেত্রে একটা লোন পেয়ার রয়েছে। তাহলে এক্ষেত্রে একটা নতুন টার্ম এলো, একটা স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। ঠিক, যে ক্ষেত্রে বলা হলো, যদি এমন ঘটনা দেখা গেছে যে কোনো মলিকুল তৈরি করার সময় যদি কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে, অসম্পূর্ণ কিচ্ছু নেই অরবিটালটায়, আর কারো কাছে যদি এক্সট্রা লোন পেয়ার ইলেকট্রন থাকে, অর্থাৎ একটা পেয়ার্ড অরবিটাল থাকে, সে তাকে এটা ব্যবহার করতে দিতে পারে। ঠিক আছে, তার মানে এখানে একটা আনব্যালেন্স শেয়ারিং হচ্ছে, আনব্যালেন্স শেয়ারিং। একটা জিনিস পরিষ্কার তাহলে বুঝতে পারছো, যে একটা যখন সমযোজী বন্ধনে বন্ধন তৈরি হয়, এদের ভিতরে বন্ড হয়, প্রত্যেকের একটা করে অরবিটাল থাকে, এটা হচ্ছে সমযোজী, শিখে এসছি। দুটো ধরো, দিস ইজ এ আর দিস ইজ বি, এ প্রত্যেকে আনপেয়ার, তাদের ভেতর পেয়ারিং হলো সমযোজী বন্ধন, দুজনেই সমানভাবে শেয়ার করছে। আর অসমযোজীর ক্ষেত্রে ধরো এর যদি পুরোপুরি থাকে, অর্থাৎ সেটা বন্ধনে অংশগ্রহণ করেনি লোন পেয়ার, আর বি এর ক্ষেত্রে যদি ভ্যাকেন্ট থাকে, তখন কি হয়, এদের ভেতরেও এক ধরনের সমযোজী বন্ধন, কোভ্যালেন্সি দেখা যায়, অর্থাৎ এ টোটালটাকে একে ইউজ করতে দেয়, অর্থাৎ একজন টোটাল পেয়ারটাকে দিচ্ছে। বন্ধন জোড় যেটা ইকুয়াল শেয়ারিং, আনইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন, একটা এক্সট্রা রয়েছে, তোমার কাজে লাগছে না, তুমি ওকে শেয়ার করতে দিয়েছো, যেটা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে নাইট্রোজেন এবং বোরনের ভিতর ডাইবোরেন যে মলিকুল কম্পাউন্ড, তার ভিতরে এটা দেখতে পাচ্ছি আমরা, যে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন, বোরনে যেহেতু একটা ভ্যাকেন্ট রয়েছে, তার এখনো দুটো ইলেকট্রন লাগবে অষ্টক পূর্তি হতে, তাকে সেটা ব্যবহার করতে দিয়েছে। ঠিক আছে, এবং এই ধরনের বন্ধনকে আমরা বলি কোঅর্ডিনেট বন্ড, বাংলায় বলি অসমযোজী, অর্থাৎ সমানভাবে যোজ্যতা পূরণ হচ্ছে না, অসমানভাবে কোঅর্ডিনেট বন্ড। এবং যে ইলেকট্রন পেয়ারটা দেয় এবং যাকে দেয়, তার দিকে একটা অ্যারো থাকে, এবং পয়েন্ট কোন দিকে থাকে, যাকে দিয়েছে তার দিকে। তাহলে দিস ইজ কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন, দিস ইজ এ স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, সেটা এক্ষেত্রে কিন্তু সমানভাবে ব্যবহার হচ্ছে।